আমরা আধা ঘন্টা পরে আমার এক টিচারে বললো যে এখনো পাইলট পড়ছে প্যারাসুট দিয়ে এখনো পরে আছে আর কি। আমি গেছি গিয়া দেখি যে পাইলট আপনার প্যারাসুট উপরে পাইলটের সহ মানে যে চেয়ারটা সহ মানে পড়ে রয়েছে, ঝুলে রয়েছে আর কি, চেয়ারের মধ্যে এমনি পড়ে রয়েছে। আমি ওই জায়গা থেকে নামায় আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনী সবাই আইসা ওনারা উদ্ধার করে আইনা আমরা মেডিকেলে আইনা আমরা প্রথমে পালস প্রেশার এগুলো দেখছি এবং সেবা দিই নাই, তো আমরা পালস প্রেশার দেখছি যে বেঁচে আছে, তো হেলিকপ্টার দিয়ে এমার্জেন্সিভাবে নিয়ে চলে গেছে। না, উনি অজ্ঞান ছিল। আসসালামু আলাইকুম। এমন একটি বিমান দুর্ঘটনা আমাদের সামনে ঘটে যাবে এবং এতগুলো নিষ্পাপ প্রাণ ঝরে যাবে, এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারছি না। যতই সময় যাচ্ছে ততই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নানান ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। 24 ঘন্টা পার হয়নি, এরই মধ্যে বিভিন্ন তথ্য এবং অপতথ্য আমাদের প্রত্যেকের হাতে হাতে মুঠোফোনে চলে আসছে। তবে কিছু সত্য যেগুলো না বললেই নয়, সেরকম কিছু তথ্য আমাদের প্রত্যেকের সামনে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিমান দুর্ঘটনায় নিহতের যে সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে, সেটি প্রকৃত সংখ্যা কিনা তা নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। পাইলট তৌকিরকে আমরা গতকাল আমি নিজেও বলেছি যে তিনি জীবন বাজি রেখে চেষ্টা করেছেন বিমানটিকে একটি জায়গায়, নিরাপদ জায়গায় ল্যান্ডিং করানোর জন্য, যাতে করে প্রাণহানি বা মানুষের ক্ষয়ক্ষতি না হয়। আমরা সবাই গতকাল যেটা বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে পাইলট তৌকির তিনি নিজে জীবন দিয়েছেন, নিরাপদে বিমানটিকে ল্যান্ডিং করানোর চেষ্টা করেছেন, এই বিষয়গুলো আমরা বলেছি। তো আমরা এই ভিডিওগুলো রিলিজ করার পর বিভিন্ন গণমাধ্যমে এভাবে বলার পর পরবর্তীতে যে খবরটা আসলো সেটা খুবই হতাশাজনক, দুঃখজনক, এবং এই সত্যটা গণমাধ্যমগুলো জেনে শুনে করেছে কিনা সেটাও এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের ইন্টারভিউ দেখলাম বিভিন্ন ভিডিওতে, আপনারা মনে হয় এটা দেখেছেন। তো সেখানে বলার চেষ্টা করা হচ্ছে, সেখানে বলা হয়েছে সেই ভিডিওগুলোতে পাইলট তৌকির সম্পর্কে আমরা যে খবরাখবর দেখছি, আমরা গণমাধ্যমে যে খবরাখবরগুলো প্রকাশ করছি তার সাথে বাস্তবতার মিল নেই। বিশেষ করে পাইলট তৌকির সেই বিমান থেকে আগে বেরিয়ে গেছেন এবং তিনি নিরাপদে অবতরণের জন্য প্যারাশুট ব্যবহার করেছেন, তবে মানে তিনি বাঁচতে পারেননি শেষ পর্যন্ত। কারণ হচ্ছে বিমানটি যেখানে দুর্ঘটনার শিকার হয়েছে, অর্থাৎ সে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তার ঠিক পাশের ভবনে, অর্থাৎ ওই স্কুলের আরেকটি ভবনের পাশে পাওয়া গেছে সেই প্যারাশুটটি, যেটি নিয়ে তিনি নিরাপদে বিমান থেকে অবতরণ করতে চাইছিলেন। এই যে একটা বিষয় যে আমরা পাইলট তৌকির সম্পর্কে যা বললাম, মিডিয়াতে যা শোনা গেল, তার সাথে মানে পাইলট তৌকিরের যে দেহ পাওয়া গেল সেটি কিন্তু বিমানে পাওয়া যায়নি, সেটি পাওয়া গেছে পাশের একটি ভবনে এবং আহত অবস্থায় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। তাকে পরবর্তীতে কুর্মিটোলা হাসপাতাল, অনেকে বলছেন সরাসরি হেলিকপ্টার যোগে সিএমএইচে নেওয়া হয়েছে, এবং আমরা পরবর্তীতে জানি যে পাইলট তৌকির কিন্তু সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো তাহলে এখানে একটা তথ্যের ঘাটতি দেখা দিল যে পাইলট তৌকির সম্পর্কে। তাহলে আমরা একটা তথ্যের এখানে ঘাটতি দেখলাম, যে যেখানে বলা হয়েছে পাইলট তৌকির নিজেই সেই বিমান থেকে বের হননি, তিনি চাইলে বের হতে পারতেন, কিন্তু প্রকৃত অর্থে দেখা গেল যে না, তিনি বের হয়েছেন। যাই হোক, উনি জীবন বাঁচানো এটা ফরজ, এটা যেটা সত্য কথা, তিনি বেরিয়েছেন বিমান থেকে বাঁচার জন্য এবং তিনি আপ্রাণ চেষ্টা করেছেন বিমানটিকে একটি নিরাপদ স্থানে ল্যান্ডিং করানোর জন্য, তাতে কোনো সন্দেহ নেই। তবে কোনোটি সফলতার মুখ দেখেনি, তিনি নিজেও নিহত হলেন, মারা গেলেন, এবং বিমানটিও বিধ্বস্ত হলো একেবারে স্কুল ভবনের সঙ্গে গিয়ে সেটা সরাসরি ভবন মানে অর্থাৎ ক্লাসরুমে ঢুকে গেল, এবং পাশাপাশি দুটি ক্লাস। দর্শক, এখানে যে বিষয়টি আমাদের খুবই মর্মাহত করেছে সেটি হচ্ছে যে অনেকেই প্রত্যক্ষদর্শী তারা বলার চেষ্টা করছেন যে এই বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন সেখানে দুটি ক্লাস, ওই স্কুলের দুটি ক্লাস চলমান ছিল। তো দুটি ক্লাসে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মূলত তখন ক্লাস চলছিল দুপুর 1টার সময়। অনেকে বলছেন যে ক্লাস শেষ হয়ে গেছে, সবাই স্কুল থেকে বের হননি। অনেক সময় আমরা জানি যে এই ধরনের স্কুলগুলোতে সাধারণত অভিভাবকরা মানে ছোট ছোট যে শিশু বাচ্চা তাদেরকে নিতে আসেন। তো সেই মুহূর্তে বলা হয়েছে যে
শেষ মুহূর্তে অনেকে বের হতে পারেননি। সেখানে 30 জন করে মোট 60 জন শিক্ষার্থী ছিল। এখন প্রশ্ন হলো, গতকাল বলা হয়েছিল 19 জনের মৃতদেহ বা 19 জন নিহত হয়েছে মর্মে খবর দেওয়া হয়েছে। এরপর আজকে সকাল পর্যন্ত যে মানে ওখানকার দায়িত্বশীল যারা রয়েছেন তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে 27 জন মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে একজন শিক্ষক। খুবই খারাপ লেগেছে। একজন শিক্ষক, তিনি নিজে সেই স্কুলেরই শিক্ষক এবং তিনি নিজে 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করেছেন সেই ভয়াবহ অবস্থা থেকে, এবং পরবর্তীতে তার মানে নিজেই সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং তাকে আর বাঁচানো যায়নি। দর্শক, এখানে সকাল পর্যন্ত আজকে সকাল প্রায় 11টা পর্যন্ত গণমাধ্যমে যে তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে 27 জন বলা হয়েছে নিহতের সংখ্যা, এবং বলা হয়েছে 25 জন শিশু, একজন পাইলট এবং আরেকজন শিক্ষক, মোট 27 জনের হিসাব দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে খবর ছড়িয়েছে, বিভিন্ন প্রত্যক্ষদর্শী যারা তারা বলেছেন যে স্কুলটিতে এত কম সংখ্যক স্টুডেন্ট ছিল না, এবং এখানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সব মিলিয়ে মানে কয়েকশো মানুষ সেখানে ছিলেন। তার মধ্যে দুটো ক্লাস যেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, মর্মান্তিক ঘটনা যেখানে আমরা দেখেছি, সেই দুটো ক্লাসে কমপক্ষে শিক্ষার্থী সংখ্যা বলা হয়েছে 30-60 জন। তাহলে সেই 60 জনের মধ্যে এত কম সংখ্যক যদি শিক্ষার্থী নিহত হয় বা নিখোঁজ হয়, তাহলে বাকিদের হিসাব কেন দেওয়া হলো না? এবং আশ্চর্যের ঘটনা হলো এটা, আজকে দুপুর পর্যন্ত সাংবাদিকরা অনেকভাবে জানার চেষ্টা করেছেন স্কুল কর্তৃপক্ষের কাছে গতকাল তাদের শিক্ষার্থী কতজন উপস্থিত ছিলেন, এবং যে দুটো ক্লাস সরাসরি মানে আক্রান্ত হয়েছে, সরাসরি মানে এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, সেই দুটো ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল। এখানে এটা ডিজিটাল স্কুল বলে বলা হচ্ছে এবং সেখানে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা ছিল। তাহলে এই যে তথ্যগুলো, সেগুলো কিন্তু স্কুল থেকে দেওয়া হয়নি। স্কুল থেকে মানে নানানভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করা হয়েছে, এটা জানা সম্ভব হয় নাই কতজন ছিল, কতজন বেরিয়ে গেছে, নানান কথাবার্তা। বাট অনেকে জানার চেষ্টা করেছেন যে উপস্থিতি কতজন ছিল, সেটাও কিন্তু এখন পর্যন্ত স্কুল থেকে জানানো হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে। আর একটা বিষয় হলো শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড থেকেও সাংবাদিকরা জানার চেষ্টা করেছেন যে তারা জানতে পারছেন কি না, তারা জানতে পেরেছেন কি না যে স্কুলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল কিংবা কতজন সেই উপস্থিতির মধ্যে পাওয়া যাচ্ছে না। কিন্তু দুঃখজনক হচ্ছে এখন পর্যন্ত আমি এই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি, তখন বাজে 3:30। এখন পর্যন্ত গণমাধ্যমে এমন কোনো খবর আসেনি যে খবরে বলা হয়েছে স্কুলের প্রকৃত উপস্থিত সংখ্যা কত ছিল। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে স্কুলটিতে পরিদর্শনে গিয়েছেন 2 জন উপদেষ্টা, একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তাদের 2 জনকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে, তাদেরকে সেখান থেকে বের হতে দেওয়া হয়নি, এবং বলা হয়েছে যে 2 জন উপদেষ্টার পাশাপাশি সেখানে সরকারের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনিও সেখানে রয়েছেন। অর্থাৎ তাদেরকে কোনোভাবেই সেখান থেকে বের হতে দেওয়া হয়নি। শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা, এবং তাদের বেশ কিছু দাবি দেওয়ার কথা বলা হয়। তবে আইন উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষার্থীদের এসব দাবি দেওয়া মেনে নেওয়ার কথা বলা হয়েছে, যদিও এই দাবি দেওয়ার কথা মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা তাদেরকে সেখান থেকে বের হতে দেননি। আরেকটি খবর হচ্ছে, কিছুক্ষণ আগে আপডেট এসেছে যে দুপুর পর্যন্ত প্রায় 27 জন বলা হয়েছিল নিহতের সংখ্যা, এখন সেখানে আরও 4 জন বাড়িয়ে এখন বলা হয়েছে 31 জন। অর্থাৎ এখন পর্যন্ত নিহতের সংখ্যা 31 জন বলা হয়েছে। নানানভাবে এই সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অনেকে বলছেন যে 100-র উপরে মারা গেছে, আবার অনেকে বলছেন যে ঘটনাটা পরিকল্পিত। এর মধ্যে আপনারা জানেন যে একটি পেজ থেকে একটি খবর ছড়ানো হয়েছে বাংলাদেশে, অর্থাৎ গতকাল 21 তারিখ যে ঘটনাটা ঘটার আগের দিন 20 তারিখ একটা বাইরের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে যে একটি ঘটনা ঘটবে যেখানে স্কুল আক্রান্ত হবে এবং সেখানে এরকম একটা ঘটনার মাধ্যমে অনেক মানুষ মারা যাবে। তো এটা একটা মানে বিষয়টা কীভাবে কাকতালীয়ভাবে মিলে গেল সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এক কথায় বলতে গেলে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যে ধরনের তথ্য, অপতথ্য, যেটাই বলি ভুল তথ্য অথবা তথ্য গোপন, আমরা যেভাবেই বলি না কেন, এই বিষয়গুলো না মানে শুনতে খুবই খারাপ লাগলেও
কেন এমনটা হচ্ছে, কেন তথ্যের লুকোচুরি হচ্ছে, কেন প্রকৃত তথ্য সরকার গোপন করার চেষ্টা করছে বা সরকার আসলে গোপন করছে কিনা, এই বিষয়গুলো না ক্লিয়ার হওয়া দরকার। তবে সরকারের মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর মধ্যে বলেছেন যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে সেগুলো সঠিক নয়, প্রকৃত অর্থে সরকারিভাবে যেগুলো প্রেসে বলা হচ্ছে সেগুলোই সঠিক তথ্য। তো সব কিছু মিলিয়ে দর্শক, মানে আপনাদের মতো আমারও একটা বিষয় জানার খুব আগ্রহ, সেটা হলো এত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে এই স্কুলটা, বিশেষ করে প্রশ্ন আরও একটা দেখা দিয়েছে যে বাংলাদেশে একটা প্রশিক্ষণ বিমান যেটি এত পুরনো এই মানে এটাকে অনেকভাবে অনেকে বলার চেষ্টা করছেন যে বিমানটি অনেক দামি বিমান এবং এটি যুদ্ধ বিমান। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, একসময় এই বিমানগুলোর অনেক চাহিদা ছিল, কিন্তু এই যে 2025 সালে এসে এত পুরনো একটি বিমান, অনেকে বলছেন যে সেগুলোতে লোহায় মরিচা পড়ে গেছে। সেই মরিচা ধরা মানে বিমানগুলো নিয়ে কেন আমরা আমাদের এই যুগের এই প্রজন্মের সেই সাহসী বীর সৈনিকদের, সেই মানে পাইলটদের, যারা এই যুগে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, যারা আজকে বাংলাদেশ বিমান বাহিনীর যে সুনাম, সেই সুনাম অক্ষুণ্ণ রাখার মতো যে প্রশিক্ষণ, সেটা কেন তাদেরকে দেওয়া হচ্ছে না? কেন পুরনো বিমানগুলো তাদেরকে দিয়ে এভাবে তাদের জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে? আমরা জানি এই প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা কেবল এবারই প্রথম না, এর আগে অসংখ্যবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিমান কক্সবাজারে হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন জায়গায় মানে উড্ডয়নের ঠিক পরপরই ধরনের ঘটনাগুলো আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি বাহিনী, যেখানে তারা আকাশকে মুক্ত রাখার, আকাশকে সুরক্ষা দেওয়ার মতো একটি বাহিনী, সেই বাহিনীর সদস্যদের জন্য কি মানে অবহেলা হচ্ছে কিনা কোথাও, এগুলো আসলে খতিয়ে দেখার সময় আসছে। একটি ঘটনা আজ আমাদের এই জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা বিশ্ব দরবারে সত্যিকার অর্থে মাথা তুলে দাঁড়াবার মতো কোনো যোগ্যতা এখন অর্জন করিনি। স্বাধীনতার এই 55-60 বছরের কাছাকাছি হয়ে গেছে একটা দেশ, সেখানে একটি মানে গুরুত্বপূর্ণ বাহিনীর যদি এই পরিস্থিতি দাঁড়ায় যে তারা একটা মানে আধুনিক বিমান পাবে না প্রশিক্ষণের জন্য, এটা আমাদেরকে সত্যিই খুব কষ্ট দিচ্ছে। আমরা দেশের আপামর জনগণের আজকে একটাই প্রত্যাশা, একটাই চাওয়া, এই ধরনের ঘটনা আর যেন বাংলাদেশের ইতিহাসে না ঘটে এবং বিমানবন্দরের আশেপাশে, বিশেষ করে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আশেপাশে যাতে করে কোনো ভবন, স্কুল এগুলো না থাকে, কিংবা বিমানবন্দরটা বা প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হোক যেখানে এ ধরনের ঘটনা ঘটবার সম্ভাবনাও কম, এবং ঘটলে শুধুমাত্র বিমানটা ঘটবে এবং নিরাপদে সেই বিমানের পাইলট অবতরণ করে বেরিয়ে যেতে পারবে। এমনটাই দেশবাসীর প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।